হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। এই নৈনিতাল সিরিজের আগের পর্বে আমি আমার লালকুয়া থেকে নৈনিতালের মেইন টাউন অবধি পৌঁছানোর অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং পায়ে হেঁটে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম নৈনিতালের ভুটিয়া মার্কেট, মল রোড, নয়না দেবী টেম্পল এবং নৈনিতাল লেকের ওপর বোটিংয়ের অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম আগের পর্বে। যারা কোনো কারণে এখনও দেখে ওঠেননি বা নোটিফিকেশন পাননি, একটা অনুরোধ রইল ঘুরে দেখে নেওয়ার। আশা করি খুব একটা আশাহত হবেন না। লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের এই নতুন পর্ব শুরু করব আপনাদের একটি হোটেলের সন্ধান দিয়ে। আপনারা যারা নৈনিতাল যান অনেকেই লেক ফেসিং মল রোডের ওপর হোটেল চান, সেরকমই একটি হোটেল সিগনেচার। চলো আপনাদের আমাদের রুম টুয়ারটা দিয়ে দিই। এই হোটেল সিগনেচারের আমরা আছি রুম নাম্বার 103। এখানে ঢুকলে প্রথমে যে এই এরিয়াটা দেখছেন এটা হচ্ছে একটা বসবার মতো জায়গা। এগুলো হচ্ছে স্যুট রুমস। এগুলোর রেঞ্জটা বলে রাখি 3.5 থেকে 5,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ডিপেন্ডিং আপন দ্য সিজন। এটা লেক ফেসিং নয়। সকালে আমরা যে রুমটায় উঠেছিলাম সেটাই কিন্তু আমাদের লেক ফেসিং ছিল। ওগুলোই 2,500-3,000 টাকার রেঞ্জে হয়। তবে ওই ঘরগুলোরও যেরকম সকালেই বলছিলাম কিছু অ্যাডভান্টেজেস আছে। এই রুমটা অনেক নতুন এবং ফ্রেশ। এখানে এলেই প্রথমে হচ্ছে এই বসার জায়গাটা, আর এই দিকগুলো হচ্ছে লাগেজ রাখবার মতো জায়গা। আর আগে একটু যদি আসেন, এই জায়গাটা হচ্ছে ডেডিকেটেড একটা ড্রেসিং এরিয়া কাম ওয়ার্ড্রব। আর এখানে দেখুন ওনারা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। আর এই ঘরগুলো যেহেতু নতুন বানানো না, এতে ওই ঠান্ডাটাও লাগছে না। আমাদের ওপরের ঘরটা যেন মনে হচ্ছে হাত পা জমে যাচ্ছে। আর এইটার যেটা সব থেকে ভালো ব্যাপার, শুভদীপটা দেখাতে বলবো, হচ্ছে বাথরুমটা কিন্তু অসাধারণ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা আলাদা স্নান করবার মতো সেকশন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট দিয়ে পুরো ফ্রেশ বাথরুমটা। এটা হচ্ছে শয়নকক্ষ বা শোয়ার ঘর। দুটো মানুষের জন্য তো দারুণ। আর একদম যেটা দেখুন নতুন ফ্রেশ ঘরগুলো। এই নৈনিতালের লেক সাইডের মজা আপনাদের বলি, দুটো জিনিস হয় না। আইদার খুব ভালো ফ্রেশ রুম হলে সেটার দাম অত্যন্ত বেশি হয়, বা রুমগুলো ভালো নয়, হয়তো লেক ভিউ পাবেন, যেটা আমাদের সকালের রুমটা ছিল। এটা একটা খুব ভালো মিক্স। ধরুন এই প্রপার্টিটা থাকলে তো আপনার লেকটা নিয়ে চিন্তা নেই, দুপা হেঁটে নিচে নেমেই 20টা সিঁড়ি নিচে নামলেই মল রোড আর লেক, আর ঘরে থেকেও একটা কনভিনিয়েন্স পাবেন। আপনারা রুমটা ভেবে দেখতে পারেন। এই হোটেল সিগনেচারের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা জিনিস যেটা এই রুমটাকে সত্যি আগের রুমটা থেকে মেইনলি ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, সেটা হচ্ছে এই হিটারটা। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে হোটেলের আগের লেক ফেসিং রুমটা দেখাচ্ছিলাম, দুপুরেই আমাদের অত্যন্ত বেশি ঠান্ডা লাগছিল, একটু ড্যাম্প তো পুরনো ওই ঘরগুলো। তো আমরা জানছিলাম যে যদি হিটার পয়সা দিয়েও আলাদা করে নেওয়া যায়, তো বললো সেটা কিন্তু ওই রুমগুলোয় পসিবল না, ওনারা অ্যাডিশনাল ব্ল্যাঙ্কেট বা এগুলো দিতে পারবেন। এইখানে কিন্তু হিটারটা আমাদের খুব কাজে দেবে, কারণ আজকে যখন কথা বলছি আজকে মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি। কালকে রাত্রিরে মানে 3রা মার্চ, যবে আপনারা দেখবেন হয়তো অনেক পিছিয়ে গেছে টাইম লাইনটা, তবে 3rd মার্চ 2024 নৈনিতালে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি অব্দি টেম্পারেচার নামবে। সেখানে হিটার ছাড়া থাকাটা সত্যিই সম্ভব নয়। হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং ফ্রম নৈনিতাল। আজকে 3রা মার্চ 2024, আর আজকে নৈনিতালে আমাদের দ্বিতীয় দিন। আমরা কালকে গোটা দিনটাই এখানে বৃষ্টি পেয়েছি। এখনও দেখুন আশপাশে পুরো একটা মেঘাচ্ছন্ন পরিবেশ। সানি নৈনিতালটা কিন্তু আমরা এবার আনফর্চুনেটলি দেখতে পারলাম না। আমাদের এই যে হোটেল অ্যাম্বাসাডার আর হোটেল সিগনেচারের মধ্যে আমরা হোটেল সিগনেচারের প্রপার্টিটায় আছি, দুটো একসঙ্গেই লাগোয়া, কিন্তু আমাদের রুমগুলো হচ্ছে হোটেল সিগনেচারে। এখানে আমাদের খুব স্বাচ্ছন্দ্যেই কালকে দিনটা কেটেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8:40। এখানে টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেলসিয়াস। আর লেকের জলটা এত ভালো লাগে, সবসময় একটা পরিষ্কার ঝকঝকে লেকটা। এখানে বোটিং করেও একটা আলাদা মজা আছে। আর আমাদের হোটেলটা এই ওপরে ছিল, এই নিচে নেমেই কিন্তু প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যেগুলো আপনাদের লোকাল নৈনিতালের সাইট সিইং হোক, এখান থেকে আলমোড়া, রানীক্ষেত, কৌশানির দিকে হোক, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। আপনারা এনাদের সঙ্গে দরদাম করে নেবেন। এখানে যদি আপনারা রিজার্ভ করে ঘোরেন, মোটামুটি আমার যেটুকু কালকে কথা বলে বুঝতে পেরেছি, প্রতিদিনে 3,000 টাকা করে একটা অ্যাভারেজ রেন্ট পড়ে। আর সব থেকে ভালো হয় যদি আপনারা 4 জনের গ্রুপ আসেন, সেক্ষেত্রে 8 নাইট 9 ডেজের জন্য একটা গাড়ি নিয়ে নেবেন। ওনারাই সমস্তটা ঘুরিয়ে দেখায়। ওই পার ডে 3,000 টাকা করে খরচ পড়ে আপনার। সেক্ষেত্রে গোটা ট্রিপটা হয়ে যাবে 24,000 টাকায়। আর 4 জন থাকলে 6,000 টাকা পার হেডে কিন্তু খুব অনায়াসে সমস্তটা ঘুরে নিতে পারবেন। এইখানে যে এরকম সাইকেল দেখছেন মল রোডে ঘুরে বেড়ানোর জন্য, অনায়াসে এনারা রেন্টে দিচ্ছেন। এই সিঙ্গেল ক্যারির সাইকেলগুলো 100 টাকা, ডাবল ক্যারিরগুলো 200 টাকা। আর এছাড়া এখানে কিন্তু স্কুটি নিয়ে ঘোরারও একটা প্রচলন আছে, যেহেতু সমস্ত দর্শনীয় স্থানই 4-5 কিলোমিটারের মধ্যে। এরকম 500 টাকা পার ডে থেকে আপনারা নিতে পারেন।
সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা লাগে, আর আপনাদের একটা যে কোনো আইডি প্রুফ, তার এগেনস্টেই কিন্তু এই স্কুটিগুলো ভাড়া দেওয়া হয়। নৈনিতাল দর্শনের লোকাল সাইট সিইং পয়েন্টস যেগুলো, এগুলো কিছুটা এরকম থাকে। আজকে আমাদের ইচ্ছে আছে হচ্ছে এখানের যেটা লেক ট্যুর আর কি, পাইন সেলফি পয়েন্ট, ভাওয়ালি, ভীমতাল, সাততাল, নাওকচিয়া তাল, হনুমানগড়, এইগুলো করব। এনারা বলছেন এই ছোট সুইফট ডিজায়ারে এইগুলো পড়ে যাবে প্রায় 2000 থেকে 2300 টাকার মধ্যে। আর এখান থেকে যদি কৌশানির দিকে যেতে হয় আলমোড়া সাইট সিইং করে, দ্যাট উড কস্ট ইউ অ্যারাউন্ড 3000 রুপিস। এখানে কিন্তু এই প্রচুর ট্যাক্সি, এনাদের লোকাল ভেন্ডার্স যারা, তারা থাকেই, ছোট বড় সব রকম গাড়িই আছে। একদম হোটেল থেকে পিক আপ করে আপনাদের নিয়ারেস্ট যেটা আবার ডেস্টিনেশন সেখানে ড্রপ করে দেবে। এখানে কথা বলে নিতে পারেন। আমরা এই রেট চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের একটা ওভারঅল আইডিয়া হয় যে কী কী দেখার আছে। আমরা পৌঁছে গেছি সেই চৌরাহার কাছে, যেখান থেকে বাঁদিকে এখানের বোটিং পয়েন্ট, নয়না দেবী টেম্পল, গুরুদ্বারা এবং মাঝখানে এই বিস্তৃত প্লে গ্রাউন্ডটা, যেটা সৃষ্টি হয় একটা ভূমিকম্পের ফলে। আর এদিকে কিন্তু একটা মসজিদও আছে। সব কিছু এই পাশে, এই চৌরাহার আশপাশে দেখুন প্রচুর দোকানপালা। আর এখান থেকেই মোটামুটি মল রোডের শুরু। এতটা প্রায় আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার হেঁটে আসার পরে দেখছি একটা দুটো জালপানের দোকান খুলেছে। এখানেই আমাদের আজকে ব্রেকফাস্ট করতে হবে। যতক্ষণ না আসলে জলখাবার খাচ্ছি অন্য কিছু প্ল্যান করতে পারছি না। আমরা এই ব্রেকফাস্ট করতে এসেছি। এখন বাইরে 6 ডিগ্রি মতো টেম্পারেচার, এই ধোঁয়া ওঠা। এখন গরম মশলা দোসা খাবো। এই হচ্ছে আমাদের আজকের মশলা দোসা। এটার প্রাইস হচ্ছে 140 টাকা করে। আমি আর শুভদীপ দুজনে একই জিনিস অর্ডার করেছি। তবে এই জাতীয় যে রেস্তোরাঁ, এখানে ভেজের আইটেম সমস্ত কিছুই আছে, একদম সেই ছোলা বাটোরা থেকে। অনেক কম, মানে আমরা ওই মার্কেটে যখন খেয়েছিলাম কালকে বিকেলবেলা, এটা 150 টাকা, মানে 10 টাকা হলেও কম। আর এখানে এমনি চা কফি টফি থেকে শুরু করে এমনি সমস্ত কিন্তু ব্রেকফাস্ট আইটেম সব রকম আছে, স্যান্ডউইচ থেকে কোল্ড কফি, লাস্সি, রুটি। ভালো, এই জাতীয় দোকান এখানে প্রচুর আছে। আর এখানে সামনের বোর্ডটা খেয়াল করবেন, এখানে 2 কিলোমিটার দূরে হচ্ছে এখানে রাজভবন। এই রাজভবনটাও কিন্তু ট্যুরিস্ট স্পট। 50 টাকা করে টিকিট কেটে এখানে অনেকে যায়। খুব সুন্দর একটা গার্ডেন আছে, ভিতরে একটা মিউজিয়াম টাইপের আছে, তো সুন্দর পরিবেশ, ওখানেও আপনারা যেতে পারেন চাইলে। এই হচ্ছে নৈনিতালের বিখ্যাত সেই ব্যান্ড স্ট্যান্ড, যেটা বানানোর পিছনে অবদান আছে স্যার জিম করবেটের। তিনি 1935 নাগাদ এখানের মানে নৈনিতালে যেটা মিউনিসিপ্যাল বোর্ড ছিল তার মেম্বার ছিলেন, এবং উনি 7300 টাকা কন্ট্রিবিউট করেছিলেন এটা বানানোর জন্য। নৈনিতালের এই ব্যান্ড স্ট্যান্ড থেকে গোটা নৈনিতাল শহর, নৈনি লেক এবং আশপাশের একটা দারুণ ভিউ পাওয়া যায়। সকালে আধ ঘন্টা এখানে বসে বা দাঁড়িয়েই কিন্তু আরামসে কাটিয়ে দেওয়া যায়। সকাল সকাল দারুণ ব্রেকফাস্ট হলো। এবার একদম আমরা যেখানটা এই চৌরাহার কাছে ব্রেকফাস্ট করেছিলাম তার থেকে ঠিক 100 মিটার দূরেই হচ্ছে এখানের রোপওয়ে পয়েন্টটা। পৌঁছে গেছি নৈনিতালের রোপওয়ের স্টার্টিং পয়েন্টে। আর এখন বৃষ্টিটাও একটু ধরেছে, তাই আমি আর শুভদীপ ডিসাইড করলাম যে করেই নি, আবার কবে আসবো। শুধু কি একটা রোপওয়ে করার জন্য আবার নৈনিতাল আসবো, তা তো হয় না। করেই নেওয়া যাক, যা দেখা যায় দেখা যাবে। এই এখানের বৃত্তান্ত, এরা স্নো ভিউ পয়েন্টে নিয়ে যায়, ওখানে 1 ঘন্টা আপনাকে থাকতে দেবে, তার মধ্যে আবার রিটার্ন জার্নিটা করতে হবে। টিকিট কাটা হয়ে গেল। আজকে একদমই লোক নেই, কোনো ভিড়ও নেই। আমি আর শুভদীপই মনে হচ্ছে আজকে এখানের মূল গেস্ট। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে রোপওয়ের হাল হকিকত বলে দিই, এখানে দেখাচ্ছে একসাথে 825 কেজি টোটাল কম্বাইন্ড ওয়েট হতে পারে, তার মানে 10 থেকে 11 জন। আর এখানের হরিজন্টাল লেন্থ হচ্ছে 650 মিটার প্রায়, আর ডিফারেন্স ইন এলিভেশন হচ্ছে 700 মিটার। এখানে আরও সব বৃত্তান্ত দেয়া আছে এই রোপওয়ের। আর এখানটা হচ্ছে বসার জায়গা। আজকে তো কেউই নেই, বাট অন্য সময় যে ভিড় হয় সেটা ভালোই বোঝা যাচ্ছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এখানের রোপওয়ে চড়ার অভিজ্ঞতা। একজন বড় মানুষের জন্য নৈনিতালের এই রোপওয়ের এন্ট্রি ফিজ হচ্ছে 350 টাকা করে। যখন আপনি উঠবেন তখন নিচের ওই সেই প্লে গ্রাউন্ড, নয়না দেবী মন্দির, নৈনিতাল লেক সব কিছুই কিন্তু খুব স্পষ্টভাবে নৈনিতালের এই রোপওয়ে থেকে দেখা যায়। অরণ্য ঘেরা পরিবেশে এখানের এই 10-15 মিনিটের রোপওয়ে রাইড কিন্তু খারাপ নয়। রোপওয়ে এখানেই ছেড়ে দিল, আর এখান থেকে এবার আমাদের প্রবেশ হচ্ছে স্নো ভিউ পয়েন্টের দিকে। টোটাল 1 ঘন্টা থাকা যায়।
নৈনিতালের রোপওয়ে চড়ে ওপারে গিয়ে বুঝলাম যে আজকে আমাদের হিমালয় দর্শনের কোনো সুযোগ নেই, তবে একটা পরিষ্কার দিনে এখান থেকে বাইনোকুলার দিয়ে দূরে হিমালয় পর্বতমালা দেখার একটা সুযোগ থাকে। নৈনিতালের রোপওয়ের পয়েন্টটা ঘোরা শেষ করে আমরা একটি গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম প্রথমে নৈনিতালের কিছু লোকাল সাইট সিইং পয়েন্টস দেখতে, এবং সেগুলো করে এই গাড়ি কিন্তু আমাদের বিভিন্ন যেটা লেক ট্যুর হয় সেগুলো করিয়ে আবার নৈনিতালে ফিরিয়ে আনবে। এর জন্য ওনাদের সঙ্গে এই 2,500-3,000 টাকায় একটা ডিল হলো। নৈনিতালের মধ্যে যতই ঘুরছিলাম আমার কেন জানি না বারবার কার্শিয়াং এবং মিরিকের পাহাড়গুলোর কথা বারবার মনে হচ্ছিল। নৈনিতালেও কিন্তু পাইন ফরেস্টের বিউটিটা ভীষণ রকম সুন্দর। যদি খোলা আকাশ পাওয়া যায়, মেঘ না থাকে, তাহলে দূরের যে অন্য পর্বতমালা সবুজে ঘেরা সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, এবং নানা লেকের ভিউও কিন্তু পাওয়া যায় নৈনিতালের লোকাল সাইট সিইং পয়েন্টসগুলো দেখার সময়। আমরা চলেছি নৈনিতাল থেকে ভীমতালের দিকে। ভাওয়ালি এখান থেকে আরও কিলোমিটার 5-6। আর আগে কি ছিল, তাল্লিতালের ওদিকটা না একটা আই লাভ নৈনিতালের বোট ছিল। এখানে ড্রাইভার দাদা বলছেন ওখানে এত ভিড় লেগে যেত টুরিস্ট টাইমে, তো ওই জন্য ওনারা এখন ওই বোট টোটগুলোকে ভেঙে দিয়ে এই জায়গাটা আই লাভ নৈনিতালের ভিউ পয়েন্ট করেছে। এখান থেকে ভিউটা কম্পারেটিভলি মাচ ক্লিয়ারার, কারণ এখানে তো অল্টিটিউডটা অনেক কম। আমার ঘড়ি বলছে এখন আমাদের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1750 মিটার, তার মানে আমরা প্রায় 250 মিটার মতো নেমে এসেছি। ভীমতালে কিন্তু ঠান্ডাটাও কম্পারেটিভলি অনেক কম। আমরা এই যে নৈনিতালের লেক ট্যুরটা করতে বেরিয়েছিলাম, এটা যেরকম নৈনিতাল থেকে একটা ডে ট্রিপ হিসেবেও করা যায়, অনেক পর্যটক কিন্তু এটাকে ফেরার দিনের একটা অ্যাক্টিভিটি হিসেবেও বেছে নেয়। আপনারা নৈনিতালের হোটেল থেকে সকাল 11টার মধ্যে বেরিয়ে অনেক ইজিলি কিন্তু 4-5 ঘন্টার মধ্যেই গোটা লেক ট্যুরটার সার্কিটটা কমপ্লিট করে নিয়ে রাত্রির বেলা কাঠগোদাম স্টেশনে ড্রপ নিতে পারেন। ভীমতাল এখনও এখান থেকে প্রায় আধ ঘন্টা, এবং ভীমতালের খানিক আগে রাস্তা নেমে আসে নিচের দিকে, যেটা আপনাদের নিয়ে আসে সাততালের দিকে। এই সাততাল হচ্ছে 7টা ফ্রেশ ওয়াটার লেকের সঙ্গম। এবার এই যে 7টা তালের নামকরণ সেগুলো খুব ফ্যাসিনেটিং, মানে ফ্যাসিনেটিং ইন দ্য সেন্স মহাভারত রামায়ণে নানা চরিত্রের নামে এই 7টা তাল। নামগুলো কি? প্রথমটা হচ্ছে ভারত তাল, তারপর সীতা তাল, হনুমাল তাল, রাম তাল, লক্ষ্মণ তাল, দময়ন্তী তাল, আর একটা হচ্ছে গরুড় তাল। এই 7টা তাল মিলে কিন্তু এখানে এই 7টা ফ্রেশ ওয়াটার লেক মিলে এই 7 তালের সৃষ্টি। চলুন ভিতরে দেখা যাক। এখানটা একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই 7 তাল, এখানে পাইন আর ওকের অরণ্যে ঘেরা, আর নিচে মার্কেট প্লেস আছে, খাবার দাবারের জায়গা আছে, যেরকম হয় আর কি। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। 7 তাল যাওয়ার রাস্তায় কিছুটা এরকম মার্কেট প্লেস। আর এখানে নানান রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, যেরকম রিভার ক্রসিং, জিপ লাইন, কায়াকিং আপনারা করতে পারেন। আর এখন এই বৃষ্টি করে কি বলবো আর কি, যেখানে যাচ্ছি বৃষ্টি। আজকের আমাদের গোটা দিনটাই মাটি, শুনছি কাল সকাল থেকে অনেকটা বেটার হবে, বাট জানি না, যদি সেটা না হয় তাহলে আমাদের মুন্সিয়ারি যাওয়াটাও হয়তো ভেস্তে যেতে পারে। 7 তালেরই একটা অংশ আর কি, একটা কোনা হচ্ছে এই গরুড় তাল। এটা আগে পড়ে, মানে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু অংশ ইন্টারকানেক্টেড, আবার কয়েকটা কিন্তু আলাদাও। তো ওয়ান অফ দেম বিং এই গরুড় তাল। চলুন সেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এইখানের ঠিক যে ন্যাচারাল এনভায়রনমেন্টটা না, আমার দেখে বারবার কার্শিয়াং, ডাউহিল এই কথাটা মনে পড়ছে, এই পাইন ফরেস্টের জন্য স্পেশালি। একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। আমি শুধু ভাবছি যে রাতের বেলা কি অবস্থাটাই না হয়। আর নামার সময়তেই আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছেন যে এই লেকটা কিন্তু খুব ডিপ, এর মানে একদম কিনারার কাছে না যেতে আর কি, মানে এটা রিস্কি লেক। আমাদের সীতাতাল বা 7 তালের ওই দিকের অংশটা কিন্তু অতটা ডেপথ নেই, এই গরুড় তাল বেশ খানিকটা মানে ডেপথ। দূর থেকে নিতান্তই একটা শ্যালো লেক মনে হলেও এর ডেপথ কিন্তু কম নয়।
এই হচ্ছে এই দিককার সার্কিটের লাস্ট তাল, নালা দময়ন্তী তাল। এইখানেরও একটা ইতিহাস আছে। আসলে রাজা নালার ওয়াইফ ছিলেন দময়ন্তী। তো তার শোনা যায় নাকি ওনারা এইখানেই বোধহয় ডুবে মারা গিয়েছিলেন। ওনারা যখন এক্সাইলে ছিলেন, ওনাদের যখন মানে কি বলবো, রাজত্ব থেকে এক্সাইলে পাঠানো হয়েছিল, সেই সময় ওনারা সম্ভবত এই চত্বরে এসছিলেন এবং দময়ন্তী এবং নল দুজনেই ডুবে মারা যায়। সেই থেকেই এই তালের নাম সম্ভবত নালা দময়ন্তী তাল হয়েছে। আমাদের সেদিনকার তাল সার্কিটের ভ্রমণ শেষ হয় ভীমতাল এবং নওকুচিয়া তাল দেখে। প্রথমে আমরা যে রাস্তা বরাবর সীতাতাল বা সাততালের দিকে গেছিলাম, সেখান থেকে নামার পথে আগে ভীমতাল পড়ে। তবে সেটাকে পিছনে ফেলে রেখে আমরা খানিক এগিয়ে আগে এসে পৌঁছই নওকুচিয়া তালে, যা প্রাকৃতিক সৌন্দর্যের হিসেবে 100তে 100 নম্বর পাবে যে কোনো পর্যটকের কাছে। আমরা যে সার্কিটটায় ঘুরলাম তাতে তো সবই তাল দেখলাম, আজকে কোনো তাল দেখার বাকি নেই। তবে এইটার মতো সুন্দর মানে কিচ্ছু নেই। তবে এই তালটা প্রচণ্ড গভীর, সেটা বোঝাই যাচ্ছে। আমার সব থেকে এখন ভাবছি, আমরা যখন আসছিলাম তখন দেখলাম অনেকে নেমে বোটিং করছিলেন, হুট করে এরকম একটা ভারী বৃষ্টি নেমেছে, তাদের যে কি অবস্থা হচ্ছে এখন এই তালে, আমি তাই ভাবছি বুক ঢিকপিক ঢিকপিক করবে। আমরা সেদিন সকালে যখন নৈনিতাল থেকে রওনা হই, আমাদের ইচ্ছে ছিল আমরা সেদিন রাতটা কিন্তু ভীমতালে কাটাবো। তবে ভীমতালের আশপাশে গিয়ে বুঝতে পারি যে সেখানে খুব ভালো বাজেট হোটেল বা সাধারণ মানের রুম কিন্তু পাওয়া একদমই সম্ভব নয়। সেখানের যে কটা বড় বড় রিসর্ট বা হোটেলে আমরা কথা বলেছিলাম, সমস্ত জায়গাতেই কিন্তু ঘর ভাড়া 5,000 টাকার ঊর্ধ্বে এক রাত্রির জন্য। তাই আমরা সেদিন সিদ্ধান্ত নিই যে ভীমতালটা আমরা যেরকম গাড়ি থেকে দেখছি সেরকম দেখতে দেখতেই কিন্তু আবার রাতে ফিরে আসার নৈনিতালে। নৈনিতালটা এমন এক জায়গা যা কিন্তু সাধারণ একজন মধ্যবিত্ত পর্যটকের কথা মাথায় রেখেই তৈরি। আর লাকিলি ফিরে আসার দরুন আমরা সেদিন শিলাবৃষ্টি পাই, যা খানিক আমাদের নৈনিতালের স্নোফল না দেখতে পাওয়ার দুঃখকে মেটায়। দুদিন আমরা নৈনিতালে কাটালাম। কালকে আমরা দেখলেন গোটা লেক ট্যুর যেটা হয় নৈনিতাল থেকে সেটা করেছি, এবং রাত্রে ফিরে এসেও এখানে একটা খুব সাধারণ বাজেট রুমে ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে মিস্টিক প্যারাডাইস বলে, এখানের এইচডিএফসি ব্যাংকের ওপরেই। এই ঘরটা আমি আদৌ ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ এটা একদমই নিতান্ত একটা খুব সাধারণ প্রপার্টি, কাউকে রেকমেন্ড করার মতো কিছু নয়। তবে এই ঘরের যেটা সব থেকে ভালো পার্ট ছিল, ঘর থেকে বসে এই লেকের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, একদম লেক ফেসিং। ওনারা হিটার দিয়েছিল, আর এরকম সাধারণ ডাবল বেড যেরকম হয় সেরকমই, আলাদা করে দেখাবার মতো কিছু নেই। বাট চাইলে বুক করতে পারেন, একদম এইচডিএফসি ব্যাংকের ওপরেই আর কি। আমার ব্যক্তিগত কোনো রেকমেন্ডেশন নেই এই প্রপার্টিটার ক্ষেত্রে। তবে আজকে যে জন্য এই ভিডিওটা শ্যুট করছি, আজকে আমার লাইফের সব থেকে একটা রোমাঞ্চকর কিছু মানে অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের এই গোটা কুমায়ুন সার্কিটের ঘোরা এখন অনেক সহজ হয়ে গেছে। উত্তরাখণ্ড ট্যুরিজমের তরফ থেকে কিন্তু এখন হেলিকপ্টার বা হেলি সার্ভিস শুরু করা হয়েছে, যা চলছে হালদোয়ানি থেকে 3টে জায়গার মধ্যে, হালদোয়ানি থেকে চাম্পাওয়াত, হালদোয়ানি থেকে পিথোরাগড়, আর হালদোয়ানি থেকে মুন্সিয়ারি। আমরা আজকে একটা চেষ্টা করছি, আমি বারবার বলছি চেষ্টা, হালদোয়ানি থেকে মুন্সিয়ারি যাওয়ার। হালদোয়ানি থেকে মুন্সিয়ারির দিনে 2টো করে হেলিকপ্টার ছাড়ে। আমরা যে হেলিকপ্টারটা নিচ্ছি সেটা ছাড়ছে 12:30টায়, আর এর আগেও সকালের দিকে একটা ছাড়ে, খুব সম্ভবত 7:30-8টার দিকে। আমি টাইমটা তো ওখানে পৌঁছে কনফার্ম করে বলে দিতে পারবো। এই প্রতিটা লোকেশনের এখন দিনে 2টো করে হেলিকপ্টার ছাড়ছে। এখান থেকে হালদওয়ানি থেকে চাম্পাওয়াতের ভাড়া হয়েছে 2,500 টাকা প্লাস জিএসটি, পিথোরাগড়ের হচ্ছে 3,000 টাকা প্লাস জিএসটি, আর আমরা যে মুন্সিয়ারি যাচ্ছি তার ভাড়া হচ্ছে 3,500 টাকা প্লাস জিএসটি। এখান থেকে যদি আপনি গাড়ি করে মুন্সিয়ারি যেতে চান, এখন যা রাস্তার কন্ডিশন, 9 থেকে 10 ঘন্টা মিনিমাম নেবে নৈনিতাল থেকে। কাঠগোদাম থেকে সেটা ধরুন আরো 2 ঘন্টা বেশি। আর এই হেলিকপ্টার সার্ভিস আপনাকে 40 থেকে 45 মিনিটে সেখানে পৌঁছে দেয়। কাল সারা রাত নৈনিতালে শিলাবৃষ্টি হয়েছে। দেখুন আমাদের এই ঘরের বাইরের যে শেড, রাস্তায় এখনো জমা জমা মানে হেল স্টর্মের এখনো চিহ্ন পড়ে আছে। কালকে একটা মিনি স্নোফল টাইপের এক্সপিরিয়েন্স পেয়েছি নৈনিতালের। এখানে জমাট ঠান্ডা, মানে রাত্রিরে 3-4 ডিগ্রি অবধি নেমে যাচ্ছে, এবং মুন্সিয়ারিতে কিন্তু কালকে অ্যাকচুয়ালি স্নোফল হয়েছে। আমরা সত্যি কথা শিওর নয় যে হেলিকপ্টার কখন ছাড়বে। আমরা সকালে ওনাদের যে হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন করে তথ্য নিতে পারেন, সেখানে ফোন করেছিলাম। ওনারাই বললেন যে আজকে হয়তো 45 মিনিট ডিলেতে ছাড়বে, তার মানে 1:15 নাগাদ ছাড়বে। আর আমরা টিকিট কিন্তু অনলাইন বুকিং করিনি, ওনাদের মানে
নির্দেশ অনুসারে আমরা অন দ্য স্পট করব। যদি দেখি ওখানে গিয়ে কোনো কারণে হেলিকপ্টার আজকে ক্যান্সেল বা উঠতে পারছে না, তাহলে তো কোনো প্রশ্নই নেই, সেই জন্য আমরা আগে থেকে বুকিং করিনি। দুদিন মেঘলা ওয়েদার থাকার পরে আজ থেকে কিন্তু নৈনিতালের এই অংশে ভালো রোদ ঝলমলে একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। তবে এখন ট্যুরিস্ট একদমই কম, আজকে যেহেতু সোমবার তাই বেশিরভাগ মানুষ নৈনিতাল ছেড়ে বেরিয়ে গেছে। আজকে আমাদের এই গোটা হেলিকপ্টার সার্ভিসের কি অভিজ্ঞতা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ব্লগে। তাহলে আমাদের এই হোটেল থেকে হালদোয়ানির হেলিপ্যাড যেতে সময় নেবে 1 ঘন্টা 30 মিনিট মতো রাফলি। সেই অনুযায়ী আমরা 10টা 15 বেরোচ্ছি। আজকে যেহেতু ফ্লাইটটা মানে রাদার হেলিকপ্টারটাও একটু লেটে ছাড়বে, আমাদের খুব একটা অসুবিধা হবে না। মনে একরাশ আশা এবং আপনাদের কাছে নতুন কিছু পরিবেশনা করার এক অদম্য জেদ নিয়ে বেরিয়ে পড়লাম সেদিন নৈনিতাল থেকে হালদোয়ানির দিকে। আপনারা যারা এক্স্যাক্ট লোকেশনটা জানতে চান তাদের বলে দিই যে ড্রাইভারকে বলবেন হালদোয়ানির স্টেডিয়ামের কাছে নিয়ে যেতে। হেলিপ্যাড যদি ম্যাপে দেন তাহলে কিন্তু এক অন্য জায়গায় নিয়ে আপনাদের পৌঁছে দেবে। আপনাদের যেতে হবে হালদোয়ানির স্টেডিয়ামের লাগোয়া যে হেলিপ্যাড সেখানে। আপনারা যারা অনলাইনে টিকিট বুক করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা কিন্তু সেখানে গিয়েও বুকিং করতে পারেন। হেলিকপ্টারগুলো কিছুটা এই ধরনের। এখান থেকে 3টে লোকেশনের জন্য কিন্তু এখন ডেলি এই সার্ভিস স্টার্ট হয়েছে। এই হচ্ছে এখানে সমস্ত ডিটেলস। এখানে এই যে 7 সিটার করে হেলিকপ্টার এটাই ছাড়ে, এক একটা জায়গার দিনে 2টো করে এখানে হেলিকপ্টার ছাড়া হয়। ওয়েবসাইটটা, এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ফোন করে জেনে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব যদি আপনি সিরিয়াসলি ফ্লাই করতে চান আপনাকে টিকিট অনলাইনে বুক করেই আসতে হবে, কারণ জিনিসটা ধীরে ধীরে পপুলার হচ্ছে, লোকে যা বুকিং করার আগেই করে নিচ্ছে। আমাদের মতো অবস্থা হবে এখানে এসে নইলে। আর আরেকটা যেটা ব্যাপার বলার হচ্ছে যে যদি কোনো কারণে ধরুন হেলিকপ্টার চললো না, রিফান্ড হলো, সেক্ষেত্রে বলছে অনেক সময় হ্যান্ড টু হ্যান্ড ওনারা রিফান্ড দিয়ে দেন, বা অ্যাট ওয়ার্স্ট কেস আপনি মানে আজকে যদি ক্যান্সেল হয় কালকের মধ্যে রিফান্ড পেয়ে যাবেন। তো এটা একটা কিন্তু ব্যাপার আছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে এনাদের হেলিপ্যাড সার্ভিসেসের সেন্টারের এখানে। এবার কীরকম মিসগাইড দেখুন, আমাদের কনস্ট্যান্ট বলা হলো এখানে এলে টিকিট পাবেন, এখানে এসে দেখছি অনলাইনে সব টিকিট বেরিয়ে গেছে, একটা মাত্র মুন্সিয়ারির টিকিট পড়ে। এই হচ্ছে এনাদের হেলিকপ্টার সার্ভিসেস সেন্টার, ভিতরেই চেক ইন আছে। এখানে এক একজন মানুষের 85 কেজি অবধি বডি ওয়েট অ্যালাউ, তার বেশি যদি বডি ওয়েট হয় পার কেজি 100 টাকা, প্লাস এক একজন মানুষের 5 কেজি করে লাগেজ অ্যালাউ। একজন ট্যুরিস্ট এলে কী করে 5 কেজি লাগেজ হবে এটাই আমি মাথায় আসছে না। পার কেজি এক্সট্রা, সে আপনার বডি ওয়েট হোক কি লাগেজ, আপনাকে 100 টাকা করে বেশি দিতে হবে। আজকে আমরা এমন দোটানায় পড়েছি, মুন্সিয়ারির যেটা হেলিকপ্টার তাতে মাত্র একটা সিট পড়ে। এবার তাহলে আইদার আমাদের একজনকে যেতে হবে। আমি যদি পিত্থরাগার যাই সেখানে টিকিট আছে, পিত্থরাগারের হয়তো টিকিট কনফার্মড হবে এবং নামার চান্সও বেশি। এবং আজকে যারা ধরুন 12:30টার মুন্সিয়ারির টিকিট পেয়েছে, এখানের যিনি ম্যানেজার তিনি বলছেন ওখানে যেহেতু 2 দিন ধরে স্নোফল হয়েছে, কোনো চান্সেস এমন নেই যে আপনি গেলেই সেখানে মানে ফ্লাইট মানে হেলিকপ্টার নামতে পারবে। এমন হতেও পারে যে ফিরে আসতে হতে পারে, মানে ওখানে প্রচণ্ড ক্লাউডি কন্ডিশনস। তবে এটা জানানো থাকলো যে এইখান থেকেই সমস্ত কিছুটা অপারেট করা হয়। আনফর্চুনেটলি মানে আমাদের কি বলবো, সেই সুযোগটা হচ্ছে না হয়তো আজকে যাওয়ার, কারণ এত টাকা এক্সট্রা লাগেজের চার্জ দিয়ে তারপর যে ডেস্টিনেশনে যেতে চাইছি সেটাও যেতে পারছি না। সব মিলিয়ে পুরো ঘাঁটা আর কি, সত্যি বলতে। একটা কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, আমাদের সঙ্গে ঘটনাটা ঠিক তাই ঘটলো। আমরা সকাল সকাল কত আশা নিয়ে বেরিয়েছিলাম নৈনিতাল থেকে, যে আজকে আপনাদের এই হেলিকপ্টারের একটা ফ্যাসিনেটিং জার্নি দেখাতে পারবো। তবে সেটা হলো না, আমাদের কপাল খারাপ বলতে হবে। আমরা এখানে হালদোয়ানিতে এসে জানতে পারি যে মুন্সিয়ারির মাত্র একটা টিকিট পড়ে। আর সত্যি কথা বলতে যে আমার এটাকে অ্যাট এনি কস্ট করতে হবে এরকম মানসিকতা নিয়ে আমি আসিনি। আমি পিত্থরাগার বা চাম্পাবাদ যেতেই পারতাম, কিন্তু সেগুলো কোনোটাই ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়। এগুলো করেছে হচ্ছে ওখানের লোকের যদি মেডিকেল এমার্জেন্সি হয় তাতে যারা চট করে হালদোয়ানি চলে আসতে পারে। তো আমার তো সেটা করে লাভ নেই। আর আপনাদেরও বারবার সচেতন করছি যে যদি মনে হয় এই টিকিটটা করবেন, আগে থেকে করে নেওয়াই ভালো, কারণ এটা লাস্ট মোমেন্টে হওয়ার সুযোগ নেই কোনো। স্পেশালি মুন্সিয়ারির ফ্লাইটটা সেটা পাবেনই না, কারণ এখন লোকজন কিন্তু বুঝে গেছে, জেনে গেছে এবং এই জিনিসটা পপুলার হয়ে গেছে। যাই হোক, আমাদের তো সময় নষ্ট করে লাভ নেই। আমাদের এই 2 দিন পরের যে প্ল্যানটা ছিল বাধ্য হয়ে সেটাকে এগিয়ে নিলাম। আমরা এখন রওনা হচ্ছি রামনগরের উদ্দেশ্যে। আমাদের এইখানে যে আমরা হালদোয়ানিতে ছিলাম, হালদোয়ানি থেকে রামনগর মোটামুটি ঘন্টা দেড়েকের দূরত্ব, এই 56-60 কিলোমিটার মতো সড়ক পথে দূরত্ব। তো রামনগর থেকে আমরা আজকে ওখানেই একটা কোনো ভালো হোটেল বা রিসর্টে স্টে করব,
স্টে করে আমরা কালকে সকালে বা আফটারনুন স্লটের যে কোনো যেটাই অ্যাভেলেবেল আছে সেটাই আমরা জিম করবেটের সাফারিটা করব। এটা আমাদের করার কথা ছিল বুধবার বৃহস্পতিবার, এবার কি করা যাবে, যখন এখন টিকিট নেই জিনিসটাকে ফ্লিপ করে আগে নিয়ে চলে আসতে হলো। আর এই বলেই কিন্তু আমার এই ছোট্ট ভ্রমণ কাহিনীকে আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা দেখে এনজয় করে থাকেন তাহলে শেষ করে দেওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি জিম করবেটের গল্প নিয়ে খুব শীঘ্রই।